প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আবারও আরো একটি ফিনান্স ও ব্যাংকিং ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের পর্ব 2 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে অর্থায়নের শ্রেণীবিভাগ। তোমরা জেনে থাকবে অর্থায়নের শ্রেণীবিভাগ থেকে আমাদের কিন্তু অনেক সৃজনশীল প্রশ্ন চলে আসে, পাশাপাশি এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নও থাকতে পারে। তাহলে কি কি প্রশ্ন থাকবে সেটা একটু আমরা বিস্তারিত দেখে নিই। তো আজকে আমরা এ পর্বে প্রথমে যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 26 নং প্রশ্ন। বলা হয়েছে কোন ধরনের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। আমরা যখন সরকারি অর্থায়ন করে থাকি, সরকারি অর্থায়নে প্রথমে ব্যয়ের খাতগুলোকে দেখা হয় যে ঠিক কী পরিমাণে আমাদের ব্যয়গুলো হবে এবং সেই ব্যয় অনুযায়ী পরবর্তীতে বিভিন্ন সোর্স থেকে আয়গুলো কালেক্ট করা হয়। তারপর 27 নং প্রশ্ন, কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা দেয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাণিজ্য ঘাটতি দেখা দেয় সাধারণত আন্তর্জাতিক অর্থায়নে। বাণিজ্য ঘাটতিটা কখন দেখা দিবে? যখন আমাদের আমদানি এবং রপ্তানির পরিমাণটা সমান হবে না এবং আমদানির পরিমাণটা যখন রপ্তানির তুলনায় বেশি থাকবে তখন আমাদের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 28 নং প্রশ্নে। বলা হচ্ছে নিচের কোন ধরনের অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে আলোচনা করা হয়? আমরা যখন আন্তর্জাতিক অর্থায়ন করে থাকি, আন্তর্জাতিক অর্থায়নের মূল বিষয়বস্তুই হচ্ছে আমদানি এবং রপ্তানিগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা। এরপর চলে যাচ্ছি 29 নং প্রশ্নে। সরকার কাদের কাছ থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে? সরকার কাদের কাছ থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে? এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে শুধুমাত্র এই একটা অপশন, অর্থাৎ আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংক থেকে সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে। 30 নং প্রশ্ন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা গাজীপুর মেট্রো রেল স্থাপন কোন ধরনের অর্থায়ন? ঢাকা গাজীপুর মেট্রো রেল স্থাপন, এই যে মেট্রো রেল স্থাপন, এটা যেহেতু সরকারের একটা অন্তর্ভুক্ত বিষয়, সরকারের একটা ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয় আমরা বলতে পারি, তাহলে এখানে এই স্থাপনটাকে আমরা বলতে পারি সরকারি অর্থায়ন। তাহলে এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে সরকারি অর্থায়ন। তারপর 31 নং প্রশ্ন, সরকারের ঋণ গ্রহণের উৎস কি? সরকারের ঋণ গ্রহণের এবং বৈদেশিক ঋণ গ্রহণের উৎস আমাদের বইয়ে 3টা বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে আইডিবি, তারপর আছে এডিবি এবং তারপর 3 নম্বরটা আছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের অ্যান্সার অপশন দেওয়া আছে, এই অ্যান্সারগুলো থেকে আমাদের চুজ করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপর চলে যাচ্ছি 32 নং প্রশ্ন, বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয় কেমন প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান, কারণ বিদ্যালয়ে সমাজের বিভিন্ন সেক্টর থেকে মানুষ একত্রিত হয়ে একটা জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তাই এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। 33 নং প্রশ্ন, বাংলাদেশ কোন পণ্য রপ্তানি করে? বাংলাদেশের রপ্তানির পরিমাণ খুবই কম, অল্প কিছু পণ্য তারা রপ্তানি করে থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তৈরি পোশাক। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে বিপুল আকারে গার্মেন্টস ফ্যাক্টরিজগুলো আছে, এই গার্মেন্টস ফ্যাক্টরিজগুলো থেকে আমরা যে পোশাকগুলো পাই, এই পোশাকগুলোই মূলত আমাদের রপ্তানির প্রধান একটা অঙ্গ। এটাই মূলত আমাদের রপ্তানির যে পরিমাণটা সেটাকে বাড়িয়ে দিতে পারে। 34 নং প্রশ্ন, আইএমএফ এর পূর্ণরূপ কি? আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপর চলে যাচ্ছি 35 নং প্রশ্নে, সরকারের অর্থ সংগ্রহের উৎস কোনটি? সরকার এই 4টা অপশন থেকে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে? আমদানি শুল্ক, অর্থাৎ আমদানির সময় যে শুল্কটা ব্যবহার হয় বা এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স বলতে পারি, এই ট্যাক্সই হচ্ছে তার অর্থ সংগ্রহের একটা উৎস বা সরকারের আয়ও আমরা বলতে পারি। তারপর চলে যাচ্ছি 36 নং প্রশ্নে,
36 নং প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাণিজ্য ঘাটতি থেকে এসেছে। বলা হচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে? আমাদের যে বাণিজ্য ঘাটতি তৈরি হয় সেই বাণিজ্য ঘাটতিটা মূলত আন্তর্জাতিক অর্থায়নের কম বেশির জন্য, অর্থাৎ আমদানির পরিমাণ বেশি এবং রপ্তানির পরিমাণ কম হওয়ার জন্য হয়ে থাকে। এই বাণিজ্য ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে রেমিটেন্স। তারপর আমরা একটা উদ্দীপক দেখি। জনাব আলিফ সঞ্চিত অর্থ দিয়ে একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু সঞ্চিত অর্থে বাড়ির কাজ সম্পূর্ণ না হওয়ায় তিনি ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ ঋণ নেন। এবার আসো প্রশ্নে চলে যাচ্ছি। 37 নং প্রশ্নে বলা হচ্ছে জনাব আলিফের অর্থায়ন কোন শ্রেণীর? যেহেতু সে একটা বাড়ি নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করলো, বাড়িটা কি আমাদের পরিবারে থাকার একটা জায়গা, পরিবারের একটা অন্যতম বিষয় হচ্ছে আমাদের বাড়ি ঘর বা বাসস্থান, তাহলে এটা হবে পারিবারিক অর্থায়ন। এরপর 38 নং প্রশ্ন। 38 নং প্রশ্নে বলা হচ্ছে জনাব আলিফের অর্থায়নে ঋণ গ্রহণ যৌক্তিক হয়েছে, আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে, আগে আয়ের পরিমাণ নির্ণয় করা হয়। ঋণ গ্রহণ তার জন্য যৌক্তিক কেন? কারণ যখন সে দেখলো যে সঞ্চিত অর্থ দিয়ে তার প্রপারলি বাড়িটা নির্মাণ করা গেল না, তখন সে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, আদারওয়াইজ কিন্তু সে ঋণ নিত না, তাহলে এটা যৌক্তিক হয়েছে। তারপর বলা হয়েছে যে আয়ের তুলনায় ব্যয়টা বেশি হতে পারে, যেমন এখানে আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হচ্ছে, এই জন্যই ঋণটা সংগ্রহ করতে হয়েছে। আবার তারপর বলছে যে আগে আয়ের পরিমাণ নির্ণয় করতে হয়, তাহলে দেখো সে আগে কিন্তু দেখেছে যে আয়ের পরিমাণটা ঠিক তার কতটুকু আছে, তারপর সে বাড়িটা নির্মাণ করা শুরু করেছে, তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে সবগুলোই কিন্তু অ্যান্সার হচ্ছে। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখে নিই। 39, এখানে কিছুটা উদ্দীপক রিলেটেড দেওয়া আছে, এখানে একটা গল্পের মতো দেওয়া আছে। বলছে মেয়র খাস জমিতে, খাস জমিতে বলতে একদম সলিড জমি বলতে বোঝানো হয়েছে, এটাতে কোনো চাষাবাদও হয় না, কিছুই হয় না, শুধুমাত্র খালি একটা জমি। এই জমিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, বিভিন্ন অনুদান থেকে অর্থের সংস্থান করেন। মেয়র মহোদয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসাটি কোন ধরনের প্রতিষ্ঠান? যেহেতু মাদ্রাসার কথা বলা হয়েছে, মাদ্রাসা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান। 40 নং প্রশ্ন, আন্তর্জাতিক অর্থায়ন কোন খাত নিয়ে আলোচনা করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আন্তর্জাতিক অর্থায়ন মানেই হচ্ছে আমদানি এবং রপ্তানি নিয়ে কাজ করা, তাহলে আন্তর্জাতিক অর্থায়নে আমদানি এবং রপ্তানি নিয়ে আলোচনা করা হয়। 41 নং প্রশ্ন, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ অথবা জনকল্যাণ করা। 42 নং প্রশ্ন, আরও একটি অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে এবং আমাদের বইয়ে অ্যাব্রিভিয়েশন রিলেটেড যা যা প্রশ্ন আছে প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আইডিবি এর পূর্ণরূপ কি? আইডিবি এর পূর্ণরূপ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। 43 নং প্রশ্ন, বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত দ্রব্য এবং তৈরি পোশাক রপ্তানি করা কোন ধরনের অর্থায়ন? যেহেতু রপ্তানির কথা বলে দেওয়া হয়েছে, রপ্তানি মানেই হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। 44 নং প্রশ্ন, সরকারের আয়ের উৎস কোনটি? সরকার এখানে যে অপশনগুলো আছে এই প্রত্যেকটি থেকেই কিন্তু আয় সংগ্রহ করতে পারে। ট্রেজারি বিল, আমদানি শুল্ক, আয়কর, এই প্রত্যেকটি থেকেই সে আয় সংগ্রহ করতে পারে। 45, মেশিন ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়ন? দেখো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, মেশিন ক্রয়, তারপরে পণ্য তৈরির জন্য কাঁচামাল ক্রয়, যারা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে সেই শ্রমিকদের মজুরি প্রদান, প্রত্যেকটাই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, তাই এটা হবে ব্যবসায় অর্থায়ন অথবা কারবারি অর্থায়ন। 46 নং প্রশ্ন, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসায় অর্থায়ন। 47 নং প্রশ্ন, রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে কাজ করে? রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো বিসিক অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এই সংস্থার অধীনে কাজ করে থাকে।
48 কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা দেয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাণিজ্য ঘাটতি দেখা দেয় সাধারণত আন্তর্জাতিক অর্থায়নে। 49 বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা। কারণ আমরা যদি আশেপাশে একটু দেখি, ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠানগুলোই কিন্তু এক মালিকানা, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। তারপর 50 নং প্রশ্ন, কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার চান্স থাকে সরকারি অর্থায়নে। এবং আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণটাই বেশি থাকে। তারপর আরও একটা অ্যাব্রিভিয়েশন আমরা দেখব, এডিবি। এডিবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 52 নং প্রশ্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কোনটি? একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস হচ্ছে অনুদান অথবা দান। 53 নং প্রশ্ন, দেশের উন্নয়নে যেসব প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়। দেশের উন্নয়নের জন্য আমরা শুরুতেই পড়েছি যে 3টা উৎস থেকে আমরা সাধারণত আয় সংগ্রহ করতে পারি বা সরকার আয় করতে পারে। এই 3টা উৎস হচ্ছে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক। 54 নং প্রশ্ন, সরকারের ব্যয়ের খাত কোনটি? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে আয়কর, প্রাইস বন্ড, ট্যাক্স, 3টাই হচ্ছে আয়ের উৎস, অর্থাৎ এই 3টা থেকে আয় করে থাকে। শুধুমাত্র যখন আমাদেরকে প্রতিরক্ষা দেয়, এই প্রতিরক্ষার জন্য সাধারণত সরকারের একটা নির্দিষ্ট পরিমাণ ব্যয় হয়ে থাকে। এরপর দেখো 55 নং প্রশ্ন, সরকারকে নিচের কোন খাতে ব্যয় করতে হয়? সরকারকে এখান থেকে কোন খাতে ব্যয় করতে হয়? সামাজিক অবকাঠামো। যখন সামাজিক কিছু অবকাঠামো তৈরি করে দেওয়া হয় তখনই সাধারণত ব্যয় হয়। আদারওয়াইজ এখানে যে 3টা অপশন আছে 3টাই হচ্ছে আয়ের উৎস। এরপর চলে যাচ্ছি 56 নং প্রশ্নে, অমুনাফাভোগী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু একই বিষয়। তাহলে এখানে কোনটা কোনটা অব্যবসায়ী প্রতিষ্ঠান? দাতব্য প্রতিষ্ঠান এবং এতিমখানা, এই 2টা হচ্ছে অব্যবসায়ী। এবং বাংলাদেশ রেলওয়ে যেটা আছে সেটা হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান। তো এটাকে আমরা সরকারি অর্থায়নের আন্ডারে ফেলে দিতে পারি। তাহলে অমুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান এবং এতিমখানা। 57 নং প্রশ্ন, মহাখালী ফ্লাইওভার নির্মাণে অর্থায়ন কোন ধরনের অর্থায়ন? মহাখালী ফ্লাইওভার, যেহেতু এখানে আমাদের একটা সামাজিক অবকাঠামোর কথা আমরা বলতে পারি, সামাজিক অবকাঠামোগুলো নির্মাণ করা সরকারি দায়িত্ব, তাহলে এটা সরকারি অর্থায়নের অন্তর্ভুক্ত। 58 কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ করা? সাধারণত সরকারি অর্থায়নের মূল লক্ষ্যই হচ্ছে সমাজের কল্যাণ করা বা একটা দেশের নাগরিকরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা। 59 মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে কোনটা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না? সেটা হচ্ছে সরকারি হাসপাতাল। কারণ সরকারি হাসপাতালে দেখবে সার্ভিস চার্জটা খুবই অল্প থাকে, কারণ এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা। এখানে কিন্তু মুনাফা করার জন্য তারা প্রতিষ্ঠিত হয়নি। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে বলা হচ্ছে, জনাব তালহা একজন ডাক্তার। প্রত্যেক শুক্রবারে তিনি গরিব রোগীদের ফ্রিতে চিকিৎসা সেবা দেন। তার বন্ধুরা সেবা নামে একটি সংগঠনের মাধ্যমে সেই গরিব রোগীদের ঔষধ কিনে দেন। 60 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, সেবা সংগঠনটিতে কোন ধরনের অর্থায়ন হয়েছে? যেহেতু এখানে অমুনাফাভোগী আমরা দেখতে পারি, সম্পূর্ণই ফ্রিতে সবকিছু করা হয় এবং রোগীদেরকে, গরিব যারা তাদেরকে ঔষধ কিনে দান করা হয়, তাহলে এটা অবশ্যই অব্যবসায়ী প্রতিষ্ঠান। 61 নং প্রশ্ন, বাণিজ্য ঘাটতির কারণ কোনটি? বাণিজ্য ঘাটতি কখন দেখা দেয়? যখন একটা দেশে রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি হয়ে যায় তখন সাধারণত বাণিজ্য ঘাটতি দেখা দেয়। তাহলে এখানে আমরা বলতে পারি প্রথম যে অপশনটা আছে সেটা রপ্তানি থেকে আমদানির পরিমাণ বেশি হবে।
তাহলে এই ছিল আমাদের পর্ব 2-এর আলোচনা। আশা করছি এই পর্বের প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।